বিয়ের ২ মাস আগে দুজন লোক আমার সাথে জোর জবরদস্তি করেছিল। বিয়ের দিন আমি জানতে পারলাম যে আমার পেটে বাচ্চা এসে গেছে। যখন বিয়ের রাতে আমার বর আমার কাছে আসলো, শীতকাল থাকা সত্ত্বেও আমি ঘেমে নিয়েছিলাম। আর যখন সে আমার শরীর দেখল, তখন আমি বউ সেজে যখন ঘরের মধ্যে পৌঁছলাম, তখন আমার হৃদয় যেন বাইরে বেরিয়ে আসবে এরকম অবস্থা হচ্ছিল। বিয়ের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত আমার একটাই ভয় লাগছিল যে আমার বর যেন সত্যিটা না জানে। ভয়ে ভয়ে আমার সময় কাটছিল। আর আজকে সেই মুহূর্ত এসে গিয়েছে, যখন কিনা আমার বরের সাথে আমি মুখোমুখি হব। আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। যদি সে আমার ব্যাপারে সত্যিটা জেনে যায়, তখন কি হবে? সেই সত্যিটা একদিকে দুনিয়ার নজর থেকে, আর অন্যদিকে আমি আমার বাড়ির লোকের থেকেও লুকিয়ে রেখেছিলাম। দরজা খোলার আওয়াজে আমার শরীর চমকে উঠল, আমার শরীর কাঁপতে লাগলো। আমার বর হেঁটে আমার দিকেই আসছিল, আর সে আমাকে দেখতে লাগলো। তার এরকমভাবে দেখায় আমি ভয় পেতে লাগলাম। আমার বর আমার সামনে বসলো আর আমার ঘুমটা খুললো। আমি ওই সময় অন্যান্য বউদের মতো তার সামনে লজ্জা পাওয়ার বদলে ভয়ে কাঁপছিলাম। আমার বর আমার প্রশংসা করতে লাগলো, কিন্তু আমার ভয় লাগছিল। যদিও আমার বর এর আগেও আমাকে দেখেছিল। আমাদের বিয়ে ৩ মাস আগে হয়ে গিয়েছিল, কিন্তু বিদায় ৩ মাস পরে হলো। কিন্তু বিয়ের সময় অন্যান্য মেয়েদের মতো আমার মনে অনেক রকম আশা জাগলো। আমি লজ্জা পাচ্ছিলাম। আমার বরকে তখন আমি মাত্র একবার দেখেছিলাম, আর আমার হৃদয় তাতেই বেড়ে গেল। অবস্থা যদি ভালো হতো তাহলে আমি অবশ্যই লজ্জা পেতাম এবং বেড়ে যাওয়া হৃদস্পন্দন নিয়ে তার প্রশংসা করতে শুনতাম। কিন্তু ১.৫ মাস আগে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমার ব্যক্তিত্বকে ভীষণভাবে নাড়া দেয়। আমার হৃদয় পৃথিবী থেকে যেন নিজের জীবন থেকে দূরে উড়ে গিয়েছিল। আমি সব সময় ভয় পেতে পেতে আজ এখানে এসে পৌঁছেছি, আর আজ আমি পুরো অধিকার নিয়ে ওর কাছে আছি। সেই জন্য আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। আমার বর আমার সাথে কথা বলছিল, আর আমার তার নজর অদ্ভুত বলে মনে হচ্ছিল। তার নজর আমার উপর পড়তেই সে পিছিয়ে গেল। আমি তার পিছিয়ে যাওয়ার একটু ঘাবড়ে গেলাম। সে আমাকে একভাবে দেখতে দেখতে অদ্ভুত অদ্ভুত কথা বলছিল, যেটা আমাকে যেন ফাঁসির কাঠে ঝুলিয়ে দেওয়ার মতোই ছিল। আমি ভাবলাম সে হয়তো আমার রহস্য জেনে গিয়েছে। আমার সেই সত্যিটা যেটা আমি তার থেকে লুকাচ্ছিলাম, সেটা মনে হয় সে জেনে গিয়েছে। কিন্তু আমি তখন অবাক হলাম যখন সে মাথা নাড়িয়ে বলল যে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আর বোধহয় তুমিও ক্লান্ত হয়ে গেছো। তুমি জামা কাপড় বদলে নিয়ে শুয়ে পড়ো। আমাকে এটা বলতে বলতে সে শুয়ে পড়ল, আর আমি আমার জায়গায় চুপ করে বসেছিলাম। অদ্ভুত মানুষ ছিল সে, যে আমাকে ছুঁলো পর্যন্ত না। আমি এই ব্যাপারটা ভীষণ চিন্তায় পড়ে গেলাম। আর তারপর আমার হৃদয় ভীষণ ভারী হতে লাগলো। আমি জামা কাপড় বদলে ফেললাম আর বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু আমার মাথার মধ্যে একটা কথাই ঘুরতে লাগলো, যে প্রথম রাতে আমার বর আমাকে ছোঁয়ার পরিবর্তে এদিকের ওদিকের কথা কেন বলতে লাগলো, আর তারপর আমায় ঘুমিয়ে পড়তে বলল কেন। আমি পুরো রাত এই কথাটা ভাবতে লাগলাম। পরের দিন আমি খুব কষ্ট করে নিজের মুখে হাসি আনলাম। আজও সবাই আমার খুব প্রশংসা করলো। আমি ছোট থেকেই খুব সুন্দর ছিলাম। বিয়ের প্রতিটা সাজ আমার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছিল। আমি বিশ্বাস করতাম আজ আমার বর আমাকে দেখে নিজের অধিকার দেখাতে নিজেকে আটকাতে পারবে না। কিন্তু আমি চাইছিলাম তার উচিত আমার প্রশংসা করা এবং তার আমার উপর অধিকার কায়েম করা। আজ বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। আমার বর ঘরে আসলো, আর তার মেজাজ খুব ভালোই মনে হচ্ছিল। আমার একটু ভয় লেগেছিল, কিন্তু আমি অপেক্ষা করছিলাম তারপর আমি তখন অবাক হয়ে গেলাম যখন আমার বর রাতে এখানের সেখানের কথা বলতে বলতে আমায় ঘুমাতে বলল, এবং সে নিজেও ঘুমিয়ে পড়ল। আমি তখন অবাক হয়ে চুপ করে বসে রইলাম। আমার মধ্যে কি সেই ব্যাপারটা ছিল না যে আমার বর আমার প্রতি আকর্ষিতই হয় না? আমার অবস্থা অদ্ভুত হয়ে গিয়েছিল। প্রথম থেকেই আমার মনের মধ্যে ভয় ছিল যে আমার বরের সামনে আমার সত্যিটা খুলে না যায়। তার উপরে আমার বরের অদ্ভুত কাজকর্ম দেখে দেখে আমি দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম।
আমার বর খুব ভালো মানুষ ছিল, আমার সাথে ভীষণ ভালো ব্যবহার করে সে পুরো মাস কাটিয়ে দিল, যেটা আমার মনের মধ্যে, আমার মাথার মধ্যে অনেক গভীর প্রভাব ফেলেছিল। আমি আবার রাতে আমার সাথে ঘটা সেই দুর্ঘটনাগুলো স্বপ্নে দেখতে লাগলাম। আমার অবস্থা দিনের পর দিন আরও খারাপ হতে লাগলো। আমি ভয়ে কাঁপতে লাগলাম। প্রেগনেন্সির 3য় মাস শুরু হয়ে গেল, আমার শরীর বদলাতে লাগলো, আর আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আমি চাইছিলাম যে সময় বরের সাথে প্রথমে আমার মজবুত একটা সম্পর্ক হয়ে যাওয়া উচিত, কিন্তু সেই রকমটা পেলাম না। আর এবার সত্যিই আমার সমস্ত শক্তি খুইয়ে যাবে, আমি সব সময় চিন্তায় থাকতাম, যার জন্য আমার শরীর আরও খারাপ হতে লাগলো। একদিন আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেল, তখন আমার বর আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার দেখার পর সেটাই বললেন যেটাই আমি ভয় পাচ্ছিলাম। তিনি বললেন যে আমি মা হতে চলেছি, আমি প্রেগনেন্ট হয়েছি, 3 মাস হয়ে গেছে। আমি খুব আঘাত পেয়ে গেলাম। এবার আমার বর নিশ্চয়ই আমায় ডিভোর্স দিয়ে দেবে, আর স্বাভাবিকভাবেই যে কোনো মানুষ এটাই তো করবে। আমার হৃদয় চাইছিল যে আমি চিৎকার করে কাঁদি, কিন্তু আমার শরীর এরকম প্রাণহীন আর ঠান্ডা হয়ে যাচ্ছিল। ডাক্তার আমার বরকে বললেন যে কোনো চিন্তার কারণে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমার ভালো খাওয়া দাওয়ার সাথে সাথে ভালো পরিবেশেরও দরকার ছিল। তিনি জানতেন না যে বাচ্চাটা কার। আমার চোখে 6 মাস আগে হয়ে যাওয়া দুর্ঘটনা সিনেমার মতো চলতে থাকতো। আমার বিদায় হওয়ার আগে, আমার বিয়ের 1 মাস আগে আমার পরীক্ষার জন্য আমি ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম। ঠিক তখনই আমাকে 2টো লোক জোর করে ধরে নেয়। আমি ওই সময় ফাঁকা জায়গায় ছিলাম। আমার চিৎকার করার কোনো ফল হয়নি, কোনো লাভ হয়নি। আর ওরা আমাকে ওখানে কোনো ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে আমার সরলতার সুযোগ নিল। আমি তাদের সামনে হাত জোর করে কাকুতি মিনতি করলাম আর তাদেরকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু তারা কালা হয়ে গিয়েছিল। আর আমি চিৎকার করে করে কাটতে কাটতে চেষ্টা করছিলাম, কিন্তু আমার আওয়াজ বন্ধ করার জন্য মুখ চেপে ধরা হয়েছিল। আমি কিচ্ছু দেখেও পাচ্ছিলাম না, আর না আমি বেশি কিছু জানতে পেরেছি। শুধু আমি এটুকু মনে করতে পারি, একটা ছেলে যে আমার সাথে ভুল কাজ করছিল, সে মাস্ক পরেছিল মুখে, আর তার শার্টেতে, তার জামাতে অদ্ভুত কিছু লেখা ছিল, কিন্তু এই প্রমাণ পরে খোঁজার সময় পাওয়া গেল না। এরপর আমি অজ্ঞান হয়ে ওখানেই কিছুক্ষণ পড়েছিলাম। আমার মনে হয়েছিল আমি মরে যাব, আর যদি তা না হয় তো তারপরে আত্মহত্যা করতে চাইছিলাম। কিছুক্ষণ পর তারা আমাকে ওখানে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিল, যেখান থেকে তারা আমাকে তুলে নিয়ে গিয়েছিল। আমি নিজেকে সামলাতে কাঁদতে কাঁদতে ঘরে পৌঁছলাম। বাড়ি গিয়ে তখন দেখলাম আমার ছোট বোন ছাড়া ঘরে কেউ ছিল না। আমি নিজের ঘরে ঢুকে নিজেকে সেই ঘরের মধ্যে বন্ধ করে দিলাম আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলাম। আমি চিন্তায়, কষ্টে, যন্ত্রণায় জ্বরে পড়লাম। রাত্রিবেলা আমি ভয় পেয়ে যেতাম। আমি স্বপ্নে ওদের দুজনকেই দেখতাম। আমার পুরো রাত জেগে থাকতাম, কিন্তু কোনো দিন কাউকে বলার সাহস হয়নি। পরিবার আমার খুব খেয়াল রাখতো। আর 1 সপ্তাহর জ্বর আমার চেহারার লাবণ্য শেষ করে দিয়েছিল। এরপর আস্তে আস্তে করে আমি নিজেকে সামলাতে শুরু করলাম। যা কিছু আমার সাথে হলো, আস্তে আস্তে আমি সেই যন্ত্রণা থেকে নিজেকে বের করতে লাগলাম। আমি পরিবারের কাছ থেকে এই ব্যাপারটা লুকিয়েছিলাম আর নিজেকে সামলাচ্ছিলাম, কিন্তু কিছুদিন পরে আমার শরীর বদলাতে শুরু করে। হঠাৎ করেই আমার মাথা ঘুরে ঘুরে যায়, আমার বমি পেতে লাগে। আমি ভয় পেয়ে যাই যে এইসব ওই দিনের ফল তো নয়। আমি চুপচাপ ইউনিভার্সিটি থেকে লেডি ডক্টরের কাছে যাই আর নিজের চেক আপ করাই, আর ভগবানের কাছে প্রার্থনা করি যে এমন যেন কোনো ভয়ের কিছু আমার সাথে না হয়। কিন্তু ভগবানের হয়তো এটা ইচ্ছা ছিল। আমার রিপোর্টে আসলো যে আমি প্রেগনেন্ট। আমি অনেক কাঁদলাম আর ভগবানকে ডাকতে লাগলাম যে আমার সাথে এরকম কেন হলো। এবার আমি কোথায় যেতাম আর কাকে নিজের অবস্থার জন্য দায়ী করতাম? আমার এই অবস্থার জন্য প্রমাণ কী বা ছিল? আমি জানতাম যে আমাকেই সবাই ভুল ভাবতো। ঘরে এসে আমি চুপচাপ বসে থাকলাম। বাড়িতে মা বাবা দুজনেই বৃদ্ধ, আর ছোট বোন অবুঝ। এই অবস্থায় তারা আমার অবস্থাকে অসুস্থতা বা জ্বর ভেবে নিয়েছিল। আমার অবস্থা দিনের পর দিন আরও খারাপ হতে লাগছিল। তারপর আমার বিয়ের কথা উঠলো, তো আমি আরও ভয় পেয়ে গেলাম। আমার বর কি আমার উপর ভরসা করতে পারতো? কোনো দিন না। সে আমার সাথে সম্পর্কই ভেঙে দিত, আর আমি সবার কাছে খারাপ চরিত্রের মেয়ে হয়ে উঠতাম। যখন বিয়ে হলো, আমি ভাবলাম যে বিয়ের পর বরকে বলে দেবো যে আমি গর্ভবতী, আর যখন বাচ্চা জন্ম নেবে তখন 7 মাস বয়স প্রমাণ করে বিষয়টি চাপা দেব। কিন্তু এখানেও আমার ভাগ্য আমার সঙ্গ দিল না। আর আমার এত যত্ন করার পরেও আমার স্বামী আমাকে ভালোবাসে, এটা দাবি করেও আমার থেকে
সে দূরত্ব বজায় রেখেছিল। এবার তো ডাক্তারও সত্যি কথা সামনে এনে ফেলেছিলেন। আমি জানতাম আমার বর ঘরে গিয়ে আমাকে উল্টো পাল্টা কথা শোনাবে আর বাজে চরিত্রের মেয়ে বলে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। এই 3-4 মাসের চিন্তা আমার অবস্থা এত খারাপ করে দিয়েছিল যে আমি নিজেকেই ডিভোর্সের জন্য তৈরি করে ফেলেছিলাম। যখন আমরা বাড়ি পৌঁছলাম তখন আমার বর আমাকে ঘরে নিয়ে এলো। আমি নিজেকে চিৎকার চেঁচামেচির জন্য তৈরি করছিলাম, কিন্তু আমার অবাক হওয়ার যেন কোনো শেষ ছিল না। যখন দুপুর থেকে বিকেল এবং বিকেল থেকে রাত হয়ে গেল, অথচ আমার বর আমাকে কিছুই বলল না, বরং সে আমাকে আরাম করতে বলল। আমার মনে হচ্ছিল যে আমি কোনো স্বপ্ন দেখছি। এত কিছুর পরেও কি মানুষ এত নীরব থাকতে পারে? সে শুনেছিল যে তার স্ত্রী গর্ভবতী, যাকে সে স্পর্শ করেনি, তারপরও সে চুপ ছিল। এটা কিভাবে সম্ভব হলো? আমার মন খারাপ ছিল। আমি তার নীরবতা দেখে অবাক হয়েছিলাম এবং দিনে দিনে আমি তার প্রেমে পড়তে শুরু করেছি। আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম যে সে যে ভালোবাসা দাবি করতো তা সম্ভবত সত্য ছিল। সময় পেরিয়ে যাচ্ছিল এবং সে আমার প্রতিটা উপায়ে যত্ন নিচ্ছিল। আমার জন্য সে ফল আর দুধ নিয়ে আসতে লাগলো। নিজের হাতে করে সে আমাকে দুধ খাওয়াতো। আমি এই সব কিছুকে তার ভালোবাসা ভাবছিলাম, কিন্তু তাও মাঝে মধ্যে আমি ভীষণ অবাক হতাম তার ব্যবহারে। আমার এত খেয়াল রাখার পর আমার শরীরে আর কখনো কোনো সমস্যা হয়নি, আর আমি পুরো সময়টাই খুব আরাম করে নিশ্চিন্তে কাটাতে লাগলাম। তারপর আমি বিয়ের 7 মাস পরে খুব সুন্দর একটা বাচ্চা জন্ম দিলাম। আমার এই বাচ্চার ভাগ্যের উপরে আফসোস হতে লাগলো যে ওর ভাগ্যে হয়তো বাবার ভালোবাসা নেই। আরেকটা সত্যি ছিল এই যে আমার নিজের ওই বাচ্চাটার প্রতি খুব একটা বেশি ভালোবাসা ছিল না, কিন্তু আমার বর এখানেও আমাকে ভুল প্রমাণ করলো। আর এই বাচ্চাটাকে, যার বাবার কোনো ঠিক ঠিকানা নেই, তাকে এত ভালোবাসা দিল যে আমি অবাক হয়ে গেলাম। বাচ্চার যা দরকার সে আগে থেকেই এনে ঘরের মধ্যে মজুদ করত। সে ওই বাচ্চার পুরো খেয়াল রাখতো। বাচ্চাকে ভালোবাসা দিতে একটু দেরি হলেই সে নিজের কষ্ট পেত যেন। আমি তার ভালোবাসা দেখে অবাক হয়ে যেতাম। খুশি হওয়ার বদলে অদ্ভুত একটা ভেতর থেকে দম বন্ধ করা অনুভূতি আমাকে অনুভব করাতে লাগলো। এত ভালো মানুষ কেউ কি হতে পারে? আমি ভাবলাম যে ওর মধ্যে হয়তো মানবিকতা একটু বেশিই রয়েছে, আর বোধহয় সেই সমস্ত ভালোবাসা সে যা আমাকে দিয়েছে সেটাও হয়তো মানবিকতার জন্যই। আমি বাচ্চার প্রতি তার ভালোবাসা দেখতে দেখতে পাগল হতে লাগলাম। ওই বাচ্চাটি কখনো দুধ দিতে দেরি করলে কাঁদতে শুরু করতো, আর আমার বর আমার উপর রেগে যেত আর তাকে কোলে তুলে নিয়ে আদর করতো, তাকে চুপ করানোর চেষ্টা করত। আর এই রকম অবস্থায় কিছুদিন ধরে চলছিল। এরপর আমার সহ্য ক্ষমতা শেষ হয়ে গেল, আর একদিন আমি আমার বরের সাথে ঝগড়া করে ফেললাম। আমি তাকে বললাম সে এত চুপচাপ থাকে কেন, আমাকে কোনো প্রশ্ন করে না কেন, সে প্রথমে আমাকে আর তারপর আমার বাচ্চাটাকে এত ভালোবাসা কি করে। আমি সেটাকে নিয়েই পড়ে রইলাম। আমাকে তার ভালোবাসা দেওয়া আর ওই বাচ্চারকেও ভালোবাসা দেওয়া আমার আরও যেন চিন্তায় ফেলে দিয়েছিল, আরও যেন দ্বন্দ্ব তৈরি করেছিল আমার মনে। আমি তার সাথে যখন ঝগড়া করতাম তখন সে চুপ করে আমার দিকে তাকিয়ে থাকতো, আমাকে কোনো উত্তর করতো না। প্রথম দিন সে আমার যৌবন ভরা শরীর দেখেও চুপ করেছিল। আমি সেই সময় বাহানা করেছিলাম যে আমি বিয়ের সময় বসে বসে অনেক খাওয়ার জন্য এত মোটা হয়ে গিয়েছি। তখন আমার তার এরকম প্রশ্ন করা নজর দেখে অবাক হয়েছিলাম। আর আমার বাচ্চা হয়েছে, এখন মাত্র 2 মাস হয়েছে, আর আমার মধ্যে এতটাও পরিবর্তন আসেনি। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তার কি আমাকে দেখে প্রথম দিন সন্দেহ হয়নি? যখন সে আমার শরীরের পরিবর্তন লক্ষ্য করতে লাগলো, সে বলল যে হ্যাঁ, আমার সন্দেহ হয়েছিল, কিন্তু তুমি কিছুই বলনি। তার উত্তরে আমি ঝটকা খেলাম। এবার আমার মাথা ঘুরতে লাগলো যেন। আমি অনুভব করেছিলাম যে আমার বর একজন অদ্ভুত ধরনের মানুষ। সে জানতো, আর অথচ সে জিজ্ঞাসা করেনি যে এরকম কেন আর কবে হলো। এমনকি আমার সাথে কি হয়েছে বা আমি তার সাথে প্রতারণা করেছি কিনা তা জানার চেষ্টাও করেনি। আমি ঝগড়া করলে সে বলল আমি তোমাকে আজ একটা বাস্তবতা বলতে চাই। সে শান্ত ছিল। এবার আমিও তারই ব্যবহারের কারণ জানতে চাইছিলাম, আর আমি এতটা তো বুঝেই গিয়েছিলাম যে এর পেছনে নিশ্চয়ই কোনো ব্যাপার ছিল। কিছু এমন ব্যাপার তো ছিলই যার জন্য সে এরকম অদ্ভুত
সেই দিন সে আমাকে যে সত্যি কথাটা বলল সেটা আমাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল। সে বলল যে তার মায়ের সাথেও এরকমই ভুল কাজ কেউ করেছিল। সে আরও বলল, যখন আমার মায়ের বিয়ে হলো তখন আমার মাও গর্ভবতী ছিল, আর সে আমার বাবাকে এই ব্যাপারটা বলেনি, বরং নিজের মধ্যেই লুকিয়ে রেখেছিল। আর সে বিয়ে করে এখানে চলে এসেছিল। যখন বিয়ের রাতে আমার বাবা এই ব্যাপারটা জানতে পারে তখন তার সাথে অনেক হাঙ্গামা করে। আমার বাবা আমার মাকে বাজে চরিত্রের জন্য কথা শুনিয়েছিল, কিন্তু সে নিজের বউকে ছেড়ে যেতে রাজি হয়নি। নিজের বউকে সে আপন করেছিল এবং তার সাথে সম্পর্ক স্থাপন করেছিল। শুধুমাত্র এইটুকুই দয়া করতে পেরেছিল, এর বেশি আর কিছুই নয়। যদিও আমার মায়ের সাথে অনেক ভুল কিছু হয়েছিল আর তাতে তার কোনো দোষও ছিল না, কিন্তু আমার মাকে আমার বাবা কথা শোনাতে থাকতো আর মা কথা শুনতে থাকতো। আর আমার লালন পালন অন্যান্য বাচ্চার মতো হওয়ার কথাও ছিল না, কিন্তু আমার বাবা আমাকে বড় করলো আর আমাকে নিজের নাম দিল, আমাকে ঘরে রাখলো আর খাওয়ালো পড়ালো। কিন্তু একটাই তফাৎ থেকে গিয়েছিল, কেননা আমি বিনা বাবার বাচ্চা ছিলাম। আমি আমার মায়ের বরের থেকে নিজের বাবার মতো ভালোবাসাটা পাইনি। আমার কাছে দুনিয়ার সমস্ত জিনিসপত্র ছিল, কিন্তু আমার মা বাবার পুরো ভালোবাসা আমি পাইনি। আমার মা বাবার নিজের বাচ্চা ছিল, আর এই জন্য তাদের লালন পালন অন্যরকম ছিল। তাদেরকে অনেক ভালোবাসতো আমার বাবা মা। আর এই তফাৎ দেখতে দেখতে আমি বড় হয়েছি, আর আমার প্রতি অনেক অন্যায় করা হয়েছিল, তাই আমার ভেতরে খারাপ বাড়তে লাগলো। আর মা বাবার বিরুদ্ধে আমার মনে বিষ ভরে উঠল। আমার মায়ের প্রতি আমার রাগ ছিল, কারণ যখন বিয়ের আগেই তার সাথে এরকম অত্যাচার হয়েছিল তাহলে সেটা আমার বাবাকে সে বলেনি কেন? তার বলা উচিত ছিল। যার বিয়ে হতে যাচ্ছে তার বরকে সমস্ত কিছু সত্যিটা বলা উচিত ছিল, আর তাকে সিদ্ধান্ত নেয়ার পূর্ণ অধিকার দেওয়া উচিত ছিল। আমার নজরে আমার মায়ের বরের কোনো দোষ ছিল না। আমার মা নিজেই এই ব্যাপারটা লুকিয়ে ভুল করেছিল। যখন কিনা ওই লোকটার এতটা ক্ষমতা ছিল যে কিনা এরকম মহিলাকে আপন করে নিয়েছিল, অথচ সম্পর্ক নষ্ট করেনি, আর বিনা বাবার বাচ্চাকে সে নিজের নাম দিয়েছিল। বিয়ের আগে সত্যিটা যদি জানা যেত সে কখনোই আমার মাকে ছাড়তো না, আর সে নিজে খুশি হতো যে সে এই সিদ্ধান্তটা নিজের ইচ্ছায় নিয়েছে। আমার বর বলেছিল আমি পাথরের মতো হয়ে গিয়েছিলাম তার কথা শুনে। আমি আমার বরের মায়ের ভাগ্য পেয়েছিলাম। এই ছিল সেই ব্যাপারটা যার জন্য সে আমার উপর সন্দেহ করার পরও আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেনি, বরং সত্যিটা জানার পর আমার সাথে ঝগড়া করার বদলে, আমাকে মারধর করার বদলে সে হৃদয় থেকে আমাকে আপন করে নিয়েছিল। আমার বর আমার দিকে তাকালো আর আমাকে বলতে লাগলো যে আমারও তোমার কাছে একটাই প্রশ্ন, তার মানে কি তুমি এইসবের সাথে জড়িত ছিলে? তোমার কি কোনো ছেলের সাথে সম্পর্ক হয়েছে? আমি তার প্রশ্নে কেঁপে উঠলাম। আমি দ্রুত মাথা নেড়ে না বললাম এবং তাকে ভরসা করানোর চেষ্টা করতে লাগলাম। আমি বলতে লাগলাম, না, এরকম কিছু ব্যাপার নয়। আমি কসম খেলাম আর বললাম যে আমি নির্দোষ। আমি ওই দুটো লোককে চিনি না, জানি না, তাদের মুখ পর্যন্ত আমি মনে করতে পারি না। আমি নিষ্পাপ। আমার কখনো কোনো অন্য লোকের সাথে কোনো সম্পর্ক ছিল না। আমি শুধু আমার হৃদয়ে একজনকেই রেখেছিলাম, আর সে আমার বর। আমার ভরসা করানোর চেষ্টা করার পর সে বলতে লাগলো, যদি এরকম ব্যাপার ছিল তাহলে তুমি লুকিয়েছিলে কেন? তুমি আমাকে কিছু বলোনি কেন যে তোমার সাথে এরকম ভুল কিছু হয়েছে? তুমি তো নিজে মজবুত ছিলে, কেন নিজেকে কষ্ট দিতে থাকলে? কোনো ব্যাপারে তুমি ভয় পেয়েছিলে? কেন আমার মায়ের মতো বোকামি তুমি করলে? আমি তার এত প্রশ্নে কি উত্তর করব ভেবেই পেলাম না। আমি তাকে বললাম, মেয়েরা শুধুমাত্র বদনামের ভয় পায়। আমিও এই ভয়টা পেয়েছিলাম যে আমার ওপর হয়তো কেউ বিশ্বাস করবে না, আর আমার কাছে কোনো প্রমাণ ছিল না যে আমি তাকে কিছু বলবো। আজকের দিনে প্রকৃত পুরুষ তো অনেক কম থেকে গিয়েছে। লোক তো মিথ্যে বদনাম শুনেই সম্পর্ক ত্যাগ করে। এত কিছু সহ্য করেছি আমি। তারপর আমি নিজের উপর যেসব ঘটনা ঘটতে দেখেছি আমি তার পীড়াপিড়িতে বললাম, আমি কি করে জানবো যে তুমি আমাকে বিশ্বাস করবে? বিয়ের রাতে প্রশ্ন করলে আমি নিজেই সব বলতাম, কিছু গোপন করতাম না। আমি যদি জানতাম যে আমার স্বামী এত ভালো, আমি কেন নিজেকে এত কষ্টের মধ্যে ফেলবো? আমি কাঁদতে লাগলাম। আমার স্বামী আমার হাত ধরে বলল, এখন মনে রেখো আমি তোমাকে বিশ্বাস করি, আর এখন বেশি কিছু ভেবো না। আমি স্নেহময় চোখে তার দিকে তাকালাম। তার ভালোবাসায় আমার হৃদয় আনন্দে ভরে উঠল। আজ সব কিছু জানা হয়ে গিয়েছিল। আমি অনুভব করেছিলাম যে আজ আমরা দুজনে একে অপরকে আমাদের প্রতিটি সত্য বলেছি, কিন্তু আমি ভুল ছিলাম। এখনও পর্যন্ত অনেক সত্যই আমি জানতাম না। আমার মাথায় তখনও আকাশ ভেঙে পড়েনি। এখন এসব
এসবের অজান্তেই আমি খুশি হয়েছিলাম আমার স্বামীর কারণে। আমার জীবন ভালো এবং শান্তিতে কাটতে শুরু করে এখন আমার স্বামীর উপর আমার আস্থা এমন হয়ে গেছে যে আমি তাকে আমার সম্পর্কে সব কিছু বলতাম। আমিও আমার সন্তানকে আদর দিতে শুরু করি এবং কিছুদিন পর আবার মা হওয়ার সুসংবাদ পেলাম। তফাৎটা এই যে আমি এই সুখটা প্রকাশ্যে অনুভব করছিলাম, কিন্তু আমার স্বামীর আচরণে কোনো পরিবর্তন আসেনি। এবারও সে আগের মতোই যত্ন নিচ্ছে, এমনকি সে আমাকে বেশি কাজ করতে দেয়নি। তার কাছ থেকে গোপনে ঘরের কিছু কাজ করতাম, না হলে তো সে একটি কাজের লোকও রেখে নিয়েছিল। কাজের মেয়েটি আমার বড় ছেলেকে সামলে রাখতো। একদিন ভাবলাম আমি স্টোর রুম থেকে কিছু জিনিস বের করি, যেগুলো আমার বড় ছেলের জন্মের পর দরকার ছিল। সেই সব সে যখন বড় হলো তখন আমার স্বামী স্টোর রুমে তার সব জিনিসপত্র রেখেছিল। আমার আর মাত্র 1 মাস বাকি ছিল। ভাবলাম মাল তোলার আগে একবার দেখেই নিই। ভালো করে স্টোরের লাইট জ্বালিয়ে রাখলাম। পুরনো বাক্স খুলে সব জিনিসপত্র বের করছিলাম। তারপর বাক্সের এক কোণে খুব পুরনো একটা সিন্দুক পেলাম। আমি সেই সিন্দুকটা আমার গোছানো জিনিসপত্রের মধ্যে রাখলাম এবং কাজের মেয়েকে ডেকে সেই সমস্ত জিনিসপত্র আমার ঘরে নিয়ে গিয়ে রাখতে বলে দিলাম। আমার কথায় সেই জিনিসগুলো নিয়ে ঘরে রাখলো। জিনিসপত্র বের করে দেখেছিলাম। এবার সেই পুরনো সিন্দুক আমার সামনে এলো। যখন আমি সেই বাক্সটি খুললাম, এর মধ্যে যা ছিল তা দেখে আমি তো অবাক হয়ে চমকে গেলাম। আমার মাথা থেকে পা পর্যন্ত থরথর করে কাঁপছিল। আমি যেন শেষ হয়ে যাচ্ছিলাম। আমি এটা বিশ্বাস করতে রাজিই ছিলাম না। এটা কিভাবে হতে পারে? আমার স্বামী একজন ভালো মানুষ ছিল, তাহলে তার এই জিনিসটা আমার সামনে পড়েছিল। এর কি কারণ ছিল? আমার স্বামী বাড়িতে এলে আমি তার কলার ধরে কালো শার্ট এবং কালো মুখোশটি তার মুখে ছুঁড়ে মারলাম। আমার সাথে একদিন যে অন্যায় করেছিল সে আর কেউ না, সে আমার নিজের স্বামী। আমি চিৎকার করে উঠলাম, লোকটা আমার সাথে কেন এমন করলো? কেন আমাকে সে এমন কষ্ট দিল? সে বলল, তুমি আমার বিয়েতে ছিলে, আমি কোনো পাপ করিনি, আমি শুধু তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, আমি জানতে চেয়েছিলাম তুমি আমাকে সত্য বলছো কি না। তার কথায় আমি বড় একটা ধাক্কা খেলাম। সে আমাকে পরীক্ষা করার জন্য এত কষ্ট দিয়েছে। আমার স্বামী সম্পর্কে সত্য জানার পরে আমি কষ্টের মধ্যে কাটানো সমস্ত সময় মনে করতে শুরু করি। তার পুরো সত্যটা না জানলে সারা জীবন এভাবেই নিজেকে দোষ দিয়ে দুঃখে কাটিয়ে দিতাম। আমার স্বামীর প্রতি আমার প্রেম পুরোপুরি আমি হারিয়ে ফেলেছিলাম। আমি এই বাড়ি ছেড়ে কোথাও চলে যেতে চেয়েছিলাম, আর ফিরে আসবো না ঠিক করলাম। আমি যখন বাড়ি থেকে বের হতে চাইলাম তখন আমার ছেলে মেয়েরা আমার পা বেঁধে দিল যেন। যাই হোক না কেন, আমি তো তাদের মা, এবং আমার সেই সন্তান যাকে আমি ভুল বুঝেছিলাম তাকে তার অধিকার এবং তাকে সঠিক ভালোবাসা দিতে পারিনি। আর এখন আমি তার জন্য অনুতপ্ত বোধ করছিলাম। সে অনাথ শিশুর মতোই জীবনযাপন করেছিল। আমি আমার স্বামীর প্রতি ঘৃণা অনুভব করেছিলাম, কিন্তু আমার ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না। সে একজন সন্দেহবাদী লোক ছিল, এর বেশি কিছু নয়। তার উপর দিয়ে যে সমস্ত পরিস্থিতি গিয়েছে, যেভাবে তার শৈশব কেটেছে, তাকে সেসব মানসিকভাবে অসুস্থ করে তুলেছে। তার শৈশবের পরিস্থিতি দেখে আমি ভাবছিলাম যে আমি যদি সেই সব পরিস্থিতির মধ্যে দিয়ে যেতাম তাহলে আমিও হয়তো এমন হয়ে যেতাম, কারণ সেই দুর্ঘটনার পর থেকেই আমারও মানসিক রোগী হয়ে ওঠার প্রবণতা ছিল। বাস্তবতা না জানলে আজ পর্যন্ত আমি একই দুঃখে থাকতাম। আমি অনেক কেঁদেও ছিলাম। আমি যাকে ভালো মনে করতাম সে নিজেই আমার সর্বনাশের জন্য দায়ী। আর আমি এখনও আগের মতোই অসহায় ছিলাম। তার সাথে থাকতে বাধ্য হলাম, কারণ আমি তার সন্তানদের মা ছিলাম। আমার সন্তানদের ছেড়ে আমি তাদেরকে তাদের বাবার মতো করতে চাইনি। বন্ধুরা, যারা এই গল্পটি শুনছেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সে কি ইচ্ছাকৃতভাবে এমন ভুল করেছিল? আমার স্বামীকে আমার কি ফিরিয়ে নেওয়া উচিত?